তবে রে দুষ্টু রাক্ষসী, তোকে এবার আমি মারবো। এই মর। শুধু পরাস্ত নয় রে, ওকে নিয়ে আমি রাক্ষস নগরীতে যাব। হ্যাঁ মহারাজ, আর এই কারণেই আমি ওকে নিয়ে রাক্ষস নগরীতে এসেছি। ও যেন চিন্তা ভাবনা কাজকর্ম সবকিছুই রাক্ষস নগরীর জন্য করে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি কাজটা শেষ করে আসছি। কি ভেবেছিলি এই খাঁচার ভিতরে বসে ছটফট করলেই খাঁচা খুলে যাবে? হ্যাঁ, আমাকে দয়া করো, আমি তো তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। দয়া করে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? কি বলছিস? না, তোমার এই কাজটায় আমার মনে হচ্ছে একটা অপেক্ষা রয়ে গেল। আজ থেকে তুই এখানেই আমাদের জন্য রান্না করবি। আমি কখনো ওখান থেকে বাইরে বের হব না। তার মানে নিশ্চয়ই এই নগরীতে আপনাদের শত্রুর পা পড়েছে। কদিনই আমি সবকিছু বোঝার চেষ্টা করলাম, কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না। ঠিক বুঝতে পারলাম না, তুমি নিজে থেকে ওদের হাতে বন্দী হয়েছো মানে? এখন আর সেটা বলার সময় নেই, পরে আমি সময় করে তোমার কাছে আসবো। মা, তুমি আমাকে রান্না করতে করতে সেই গল্পটা বলো না। ঘুম থেকে উঠেই একেবারে গল্প শুনতে হবে? মা, ওই গল্পের পর কি হলো আমার খুবই জানতে ইচ্ছে করছে। কিন্তু তোমাকে একা যদি গল্প বলি তাহলে তো তোমার বোন আবার রাগ করবে। তাহলে কি তুমি আমাকে গল্প বলবে না? এখন বলবো না, দুপুরবেলা তোমার বোন বাড়িতে ফিরে এলে তখন দুজনকে একসাথে বসিয়ে গল্প শোনাবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমাকে দুপুর হওয়ার অপেক্ষা করতে হবে। মা, তুমি সকালে রাতুলকে গল্প না বলে বেশ ভালোই করেছো। তা না হলে আমি তো ওইটুকু শুনতেই পেতাম না। হ্যাঁ, এই কারণেই তো আমি দুপুর হওয়ার অপেক্ষা করছি। মা, এখন তো দিদি চলে এসেছে, তুমি গল্প বলতে শুরু করো। আচ্ছা ঠিক আছে, তাহলে শোন এরপর কি হলো। মায়ারাজ রাক্ষস তখনই গিয়ে রাক্ষস রাজের সামনে হাজির হয়। মহারাজের জয় হোক। হ্যাঁ বলো মায়ারাজ, কি খবর নিয়ে এসেছো তুমি? মহারাজ, আপনি আমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন আমি সেই কাজটা সফলভাবে করে এসেছি। তার মানে তুমি বুদ্ধিমান সাহসী ওই মানুষটার ভেতরে রাক্ষসের সত্তা ঢুকিয়ে দিতে পেরেছো? হ্যাঁ মহারাজ, এখন থেকে ও শুধু রাক্ষস নগরীকে নিয়েই চিন্তা করবে। আমি একবার ওকে পরীক্ষা করতে চাই, আমাকে ওর কাছে নিয়ে চলো। ঠিক আছে মহারাজ, আপনি আসুন আমার সাথে। এই বলে রাক্ষস রাজকে নিয়ে মায়ারাজ রাক্ষস ওই মায়া বোনের খাঁচার কাছে এসে পৌঁছায়। রাক্ষস রাজ দেখতে পায় খাঁচার ভিতর রামু বন্দি হয়ে আছে, কিন্তু তার হাতে একটা লাঠি ধরা। মায়ারাজ, এটা তুমি কি করলে? তুমি জানো না কারোর উপর মায়াবিদ্যা প্রয়োগ করতে হলে তার সাথে কোনো জিনিসপত্র রাখা চলে না? আমি জানি মহারাজ, কিন্তু এই লোকটার কোমরে অনেক ব্যথা। ওর হাত থেকে লাঠিটা কেড়ে নিলে ও মাটিতে পড়ে যাবে। দেখতেই তো পাচ্ছেন কোনো মতে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, আর এই কারণেই আমি ওর হাত থেকে লাঠিটা কেড়ে নিইনি। না, তোমার এই কাজটায় আমার মনে হচ্ছে একটা অপেক্ষা রয়ে গেল। হাত থেকে লাঠিটা নিয়ে তার ওপর মায়াবিদ্যা প্রয়োগ করা উচিত ছিল। আপনি বৃথা ভয় পাচ্ছেন মহারাজ, ওর হাতে সামান্য একটা লাঠি আছে, ও দিয়ে ও কিছুই করতে পারবে না। এই যে রামু, এবার বলো তো তুমি কি করবে? মহারাজ, আমি আপনার আদেশ মতো কাজ করব। নিজের জীবনের বিনিময়ে যদি এই রাক্ষস নগরীকে বাঁচাতে হয় তাহলে তুমি কি করবে? আমি নিজের জীবন দিয়ে দিতেও একবারের জন্য ভাববো না মহারাজ। এই রাক্ষস নগরীর বাইরে বের হওয়ার যদি সুযোগ আসে তাহলে তুমি কি করবে? যতই সুযোগ আসুক না কেন, আমি এই রাক্ষস নগরী ছেড়ে কোথাও যাব না। দারুণ, তুমি দারুণ কাজ করেছো মায়ারাজ। এবার রাক্ষস সেনাদেরকে পাঠিয়ে দিয়ে ওকে প্রাসাদের রান্নাঘরে নিয়ে যাও। মহারাজ, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। মা, ওই মায়ারাজ রাক্ষস রামুর উপর মায়াবিদ্যা প্রয়োগ করার পরে তো রামু বলেছিল যে এই লাঠিটাকে বাঁচিয়েছে। তাহলে এখন সে রাক্ষস রাজের কথা মতো উত্তর দিচ্ছে কেন? উত্তর দেওয়ার একটা বিশেষ কারণ আছে রে মা। গল্প যত এগোবে ততই আস্তে আস্তে বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি আবার বলতে শুরু করো।
কিছুক্ষণের ভিতরে সেনা পাঠিয়ে রামুকে ওই খাঁচার ভেতর থেকে বের করে রান্নাঘরে নিয়ে আসা হয়। সেনা চলে গেলে রামু ঘুরে ঘুরে রান্নাঘরটা দেখতে থাকে। আমার হাতে সাধু বাবা দেওয়া লাঠিটা থাকার কারণে আমার উপর ওই মায়াবিদ্যা কাজ করেনি। আমার দেহ পরিবর্তন হলেও মন ওরা পরিবর্তন করতে পারেনি। কিন্তু এটা ওদেরকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। আমাকে এমন একটা ভাব করতে হবে যেন আমি সত্যি এই রাক্ষসের মায়াবিদ্যায় বন্দী হয়ে গেছি। আজ থেকে তুই এখানে আমাদের জন্য রান্না করবি। আচ্ছা ঠিক আছে, আপনি যেমন বলবেন ঠিক তেমনটাই হবে। আর হ্যাঁ, তুই সব সময় এই রান্নাঘরে থাকবি, এখান থেকে ভুলেও বাইরে বের হবি না। ঠিক আছে, আমি কখনো ওখান থেকে বাইরে বের হব না। তুচ্ছ মানুষ কোথাকার, আমাকে মারতে এসেছিল। হাহ, থাক এবার আমাদের রান্নাঘরে বন্দি হয়ে। এই রাক্ষস নগরীর রানীর ছিল এক সুন্দর তোতা পাখি। রানী সব সময় পাখিটাকে সাথে সাথে রাখতো। তোতা, আজকে আমার মনটা কেমন যেন করছে, মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটতে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই এই নগরীতে আপনাদের শত্রুর পা পড়েছে। এবার আপনাদের বিনাশের সময় হয়েছে। আমাদের রাক্ষস নগরীর বিনাশ করা এতটা সহজ না। এই নগরের প্রতিটা কোনায় কোনায় মায়াবিদ্যার ছড়াছড়ি। এই মায়া কাটিয়ে আমাদেরকে ধ্বংস করা এত সহজ না। অন্য সবার মতো আপনারা আমাকেও এখানে বন্দি করে রেখেছেন, তবে একদিন না একদিন এই বন্দিদশা থেকে আমার মুক্তি হবেই। তোর কথা শুনতে আমার একটুও ভালো লাগছে না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ। ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি। তবে আমাদের উপর যে অন্যায় অত্যাচার করছেন তার শাস্তি কিন্তু আপনারা এড়াতে পারবেন না। কি হয়েছে রানী? আজকে তোমার মনটা খারাপ মনে হচ্ছে। মহারাজ, জানি না কেন আমার মনে হচ্ছে রাক্ষস নগরীর উপর কোনো বিপদ ঘনিয়ে আসছে। তুমি বৃথা ভয় পাচ্ছ রানী, এমন কিছুই হবে না। মহারাজ, কিছুক্ষণ আগে শুনেছিলাম আমাদের নগরীতে একটা মানুষকে নিয়ে আসা হয়েছে। তার মানে কি ও আমাদের উপর বিপদ হয়ে এসেছে? না রানী না, আমি নিজে পরীক্ষা করেছি। ওকে মায়াবিদ্যা দিয়ে রাক্ষসে পরিণত করা হয়েছে। ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিছু একটা হতে যাচ্ছে মহারাজ, কিন্তু আমি সেটা ধরতে পারছি না। তুমি শান্ত হয়ে বিশ্রাম করো রানী। অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে হয়তো তুমি অসুস্থ হয়ে পড়েছো। মা, তার মানে কি সত্যি সত্যি রাক্ষস রানী রামুকে ধরে ফেলতে পেরেছিল? ঠিক তা না, রাক্ষস রানী বুঝতে পেরেছিল সামনে কোনো বিপদ আসছে, কিন্তু ঠিক কোন দিক থেকে যে বিপদ আসতে চলেছে আর কে এর জন্য দায়ী সেটা বুঝতে পারছিল না। যাক, সেটা বুঝতে না পেরে ভালোই হয়েছে। তা না হলে তো ওই রামু ধরা পড়ে যেত। ঠিক বলেছিস মা, রাজকুমারী আর রানীকে উদ্ধার করার জন্য রামুর বেঁচে থাকাটা অনেক জরুরি। মা, তারপর কি হলো বলো না, রামু কি করলো এরপর? হ্যাঁ বলছি শোন। রাক্ষস নগরের প্রাসাদে রামু কয়েকটা দিন কাটিয়ে দিল। প্রতিদিন তাকে প্রাসাদের সব রাক্ষসের জন্য রান্না করতে হয়। তারপর এক এক করে সবাই এসে খাবার নিয়ে যায়। রামু এই কদিনে আশেপাশের অনেক কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখল এবং বোঝার চেষ্টা করলো। এই কদিনই আমি সবকিছু বোঝার চেষ্টা করলাম, কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না। ওই রাক্ষসী প্রতিদিন সন্ধ্যায় দুবাটি খাবার নিয়ে কোথায় যায়, আর ঠিক তার পরপরই কেন হঠাৎ রাক্ষস নগরীর সব রাক্ষস ভ্যানিশ হয়ে যায়? এই সময়টা তারা কোথায় চলে যায়, কি হয় তাদের, কিছুই তো বুঝতে পারছি না আমি। রান্নাঘরে বসে বসে একা একা কথাগুলো বলে যাচ্ছিল রামু। হঠাৎ এই সময় একটা ডানা ঝাপটানোর শব্দ শুনে রামু চমকে ওঠে। তাকিয়ে দেখতে পায় জানালা থেকে রান্নাঘরের ভিতর এসে ঢুকেছে একটা সুন্দর তোতা পাখি। কি সুন্দর একটা তোতা পাখি! রাক্ষসের নগরীতে এমন সুন্দর তোতা পাখি দেখতে পাবো এ যে আমি কল্পনায়ও কোনোদিন ভাবিনি। তুমি সত্যিই অনুমান করেছো এই নগরীতে আমার মতো সুন্দর কোনো তোতা নেই।
আমাকে ওরা বন্দি করে নিয়ে এসেছে, ঠিক যেমন তোমাকে আনা হয়েছে। তুমি তো দেখছি খুব সুন্দর করে কথাও বলো তোতা, কিন্তু তোমাকে বন্দি করে নিয়ে আসা হয়েছে কেন? আমার কাজ হলো রাক্ষস রানীর মনোরঞ্জন করা, আর হয়তো এই কাজের জন্যই আমাকে তুলে আনা হয়েছে। কিন্তু তুমি এখানে কেন এসেছো? কিভাবে তোমাকে বন্দি করে আনা হয়েছে? আমাকে ওরা বন্দি করেনি, বরং আমি নিজে থেকে ওদের হাতে বন্দি হয়েছি। ঠিক বুঝতে পারলাম না, তুমি নিজে থেকে ওদের হাতে বন্দি হয়েছো মানে? এই নগরীর এক রাক্ষসী আমাদের রাজ্যের রানী ও রাজকুমারীকে বন্দি করে রেখেছে। আমি তাদেরকে উদ্ধার করতে এসেছিলাম, কিন্তু গুহার ভেতরে ঢোকা মাত্র আমি ওদের হাতে বন্দি হয়ে যাই। অবশ্য আমি একটা লাঠি দিয়ে রাক্ষসীকে মারতে গিয়েছিলাম, তা না হলে হয়তো বন্দি হতাম না। তুমি বড় ভুল করে ফেলেছো। ওই রাক্ষসীর মৃত্যু এত সহজ না। শুধু লাঠি কেন, কোনো কিছুর আঘাতেই ওই রাক্ষসীর মৃত্যু হবে না। তাহলে এখন উপায়? ওদের কি তাহলে মৃত্যু নেই? আমি কি ওদেরকে মেরে রাজকুমারী আর রানীকে মুক্ত করে নিয়ে যেতে পারবো না? রামুর কথা শুনে তোতা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই বাইরে থেকে ভীষণ শোরগোল আর চিৎকার চেঁচামেচি কি শোনা গেল। বাইরে থেকে অনেক চিৎকার চেঁচামেচি ভেসে আসছে, মনে হচ্ছে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটেছে। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। চলো তো বাইরে গিয়ে দেখি। এই কাজ ভুলেও করো না, আমি নিজের ঘরে ফিরে যাচ্ছি। তুমিও এই ঘর থেকে বাইরে বের হবে না। তাহলে বাইরে কি অঘটন ঘটেছে তা দেখতে যাব না? ওদের ভিতরে ঝামেলা হলে তার ভিতর আমাদের যাওয়াটা ঠিক হবে না। আমি তো তোমার থেকে বেশি দিন এখানে আছি, তাই এই বিষয়ে আমি বেশ ভালো করেই জানি। কিন্তু ওদের মৃত্যু কিভাবে হবে সেটা তো তুমি বলে গেলে না। এখন আর সেটা বলার সময় নেই, পরে আমি সময় করে তোমার কাছে আসবো, তখন সবকিছু খুলে বলবো। এখন আমি আসি। কিছুক্ষণের মধ্যেই বেলা ফুরিয়ে সন্ধ্যা নামে। প্রতিদিনের মতো হঠাৎ করে গোটা রাক্ষস নগরীর রাক্ষসেরা ভ্যানিশ হয়ে যায়। গোটা নগরী এখন ফাঁকা, শুনশান, নীরব। রামু একা একা আস্তে আস্তে বাইরে বের হয়। প্রতিদিন ঠিক এই সময়টায় গোটা নগরী ফাঁকা হয়ে যায়। নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে। যে করে হোক আমাকে এই রহস্য উন্মোচন করতে হবে, আর সেই সাথে তোতার কাছ থেকে আমি যে কথা জানতে পারিনি সেটাও জানতে হবে। সবকিছু ঠিকভাবে মেলাতে পারলে আমি অবশ্যই রাজকুমারী আর রানীমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে পারবো। কি হলো মা, তুমি থেমে গেলে কেন? বলো তারপর কি হলো? না রাতুল, এখন আর শুনতে হবে না। ঘরে আমার অনেক কাজ পড়ে আছে। শুয়ে শুয়ে শুধু গল্প বলে গেলে হবে? মা, তাহলে আবার বাকি গল্প কখন শুনবো? দিনের বেলা আর হবে না রাতুল, রাতে যখন ঘুমোতে যাব তখন আবার গল্প শোনাবো। আচ্ছা ঠিক আছে মা, তাই হবে। তবে তুমি যেন তার আগে ভাইকে গল্প বলো না। না, বলবো না। এখন আমার সাথে আয় তো, একটু হাতে হাত লাগিয়ে কাজ কর। কেমন লাগলো আমাদের আজকের পর্ব? পরবর্তী পর্ব সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর আমাদের আজকের পর্বগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক করে একটা সুন্দর কমেন্ট করবেন। আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।